এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। 5 বছর পর জেল থেকে বের হয়। এই 5টা বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। জেল থেকে বের হলে একটা মেয়ে আকাশের সামনে দাঁড়িয়ে আছে। এখন হয়তো ভাবছেন সেই মেয়েটা কি হতে পারে। আসলে এই মেয়েটা আকাশের বন্ধু হয়, নাম নীলাশা চৌধুরী। জেল থেকে বের হওয়ার পরেই কিরে, কেমন কাটলো দিনকাল? জেলের ভিতরে কি কারো দিনকাল ভালো যায়? এখন চল বাসায় যাই আমরা। তা আঙ্কেল আন্টিও কি বাসায়? হ্যাঁ, এখন চল আমার সাথে। নীলাশার সাথে বাসায় আসে। এসে নীলাশার বাবা মাকে সালাম করতে থাকে। আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি। আকাশ, তুমি তাহলে রুমে এসে ফ্রেশ হয়ে নাও। জি আঙ্কেল। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে 5 বছর আগের কথাগুলো ভাবতে থাকে। এই 5 বছর যদিও মোটেও খারাপ হয়নি, তাও কোনো কিছু না ভেবে বসে আছে। রাতে খাবারের সময় ওনারা কথা বলতে থাকে। তখন আকাশ, তোমাকে একবার আমাদের এখানকার বেস্ট হাসপাতালে যেতে হবে। ওখানে কিছু হয়েছে? একটা কেসের ব্যাপারে তোমার সাহায্য লাগবে ওনাদের। ঠিকানা দিন, আমি তাহলে চলে যাব। এই নাও ঠিকানা। আব্বু, আমিও যাব আকাশের সাথে। তুই এসে কি করবি? আকাশ কি করেছে না করেছে এইগুলা দেখবো। ঠিক আছে, যেও তাহলে। পরের দিন আকাশ আর নীলাশা বেরিয়ে পড়ে সেই হসপিটালের দিকে। হসপিটালের ভিতরে ওরা ঢুকতে যাবে তখনই আপনি পারভেজ হোসেন আকাশ? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনেন কি করে? সেসব পরে বলবো, এখন চলুন আমার সাথে। ডক্টর ওদের নিয়ে একটা রুমে আসে। রুমের মধ্যে অনেকগুলো লোক ছিল। সেখানে অনেক বড় বড় বিজ্ঞানীরা ছিলেন। ওনাদের সাথে বসে আছে একটা রুমে আকাশের সাথে নীলাশাও ছিল। আমাকে এখানে হঠাৎ ডেকে আনার কারণ? ওনারা একটা জিনিস বানাবে, সে বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি বানাবেন? দেখুন, আমরা তাহলে কাজের কথা আসি। আমরা এমন একটা জিনিস আবিষ্কার করতে চাচ্ছি যে আবিষ্কার মানুষের অনেক উপকারে আসবে। তাহলে তো ভালো কথা। তা কি বানাবেন আর আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমরা আপনার ব্যাপারে জেনেছি আপনি এরকম একটা জিনিস আবিষ্কার করতে চেয়েছেন, কিন্তু সময় আর ডলারের অভাবে সেই কাজ করে দিতে পারছেন না। তাই আমার টিম আপনাকে সেই সময়ের সাথে আপনাকে কোনো ডলার খরচ করতে হবে না, সব কিছু আমরাই খরচ করব। এটা তো ভালো কথা। তা আমি আপনাদের জন্য এত কিছু করব, তার বিনিময়ে আমার কি পাবো? না স্যার, তার বিনিময়ে আমরা আপনাকে $100 মিলিয়ন দিব। এতগুলো ডলার দিবেন, কিন্তু আপনারা এটা আবার খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না তো? না স্যার, খারাপ কাজে কেন ব্যবহার করব? আমার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো আমি আপনাদের কাছে একটা কাগজে লিখে দেব। সেসব শর্তে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আপনাদের সাহায্য করব। জি বলুন, কি কি শর্ত? প্রথম শর্ত, যে জিনিসটা বানাবেন সেখানে যেহেতু সব কিছুই আমার থাকবে, সেহেতু আমার নামের উপরেই ওই জিনিসটা আপনারা চালাবেন। মানে প্রোডাক্ট আপনাদের হবে, শুধু নামটা আমার থাকবে। ঠিক আছে, যা বলেছেন সেই শর্তে আমি রাজি। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমার অনুমতি ছাড়া যে প্রোডাক্টটা বানাবেন সে প্রোডাক্টের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। এই কথাটা শুনে রকির মুখটা মলিন হয়ে গেল। এরপর কিছুক্ষণ ভেবে ঠিক আছে, রাজি আমি। তাহলে আমি আপনাদের সাহায্য করব। সেজন্য আমি কিছু লিস্ট দিচ্ছি। 1 মাসের মধ্যে এই সব কিছু আপনারা জোগাড় করতে থাকুন। জোগাড় হয়ে গেলে আমাকে জানিয়ে দেবেন, আমি কাজ শুরু করে দেব। তবে একটা কথা, এইসব জিনিস তাহলে বাইরের দেশ থেকে আনিয়ে নেবেন। যদি কোনোটাই বুঝতে অসুবিধা হয় আমাকে জানিয়ে দেবেন। জি, তাই হবে। এরপর ওরা বাকি ফর্মালিটিসগুলো ঠিক করে দেয়। এদিকে নীলাশা তো অবাক হয়ে যায়, কেননা এতগুলো কোটি ডলার আকাশকে ওনারা দেবে সেই জন্য। ওখান থেকে বের হয়ে আসে। এখন হয়তো অনেকে ভাববেন একটা ছেলে 5 বছর পরে জেল থেকে বের হয়েছে, বের হয়ে সে একজন সায়েন্টিস্ট হয়ে গেল। আসলে আপনাদের তো পুরো গল্পটা এখনও বলাই হয়নি। তো যখন পুরো গল্প আপনারা শুনতে থাকবেন তখনই সবটা বুঝতে পারবেন।
কেননা হঠাৎ করেই একটা ছেলে তো সায়েন্টিস্ট হয়ে যায় না। এরপর পেছনে অনেক অনেক অতীত আছে, যা আপনারা যত সামনে যাবেন বুঝতে পারবেন। একটু পরেই নীলাশা আর আকাশ গাড়িতে এসে বসে। আচ্ছা, ওরা কি জিনিস আবিষ্কার করতে চাইছে? তোকে যদি বলি তুই কি বুঝবি? না বোঝার কি আছে? তুই পড়েছিস ল নিয়ে, তুই সায়েন্সের কি বুঝবি? কি এত বড় অপমান আমাকে করলি তুই? তোর মান থাকলে তো তোকে অপমান করব। এখন চল আমরা আগে কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। এত রাত্রি তোর খিদে পেয়ে গেল? পেয়েছি খেতে। আচ্ছা শোন, কাল আমার সাথে তোকে ভার্সিটি যেতে হবে। ভার্সিটিতে কেন? তুই আয়, তারপরেই বুঝতে পারবি। এরপর ওরা রেস্টুরেন্টে আসে, ওখানে খাবার খেয়ে চলে আসে বাসায়। বাসায় এসে নীলাশা ওর বাবা মাকে সবটা বলতে থাকে। ওনারা তো সবটা শুনে অনেক খুশি হয়। তাহলে আকাশ কবে থেকে কাজ শুরু করবে? আন্টি, এই তো 1 মাস পরই। তাহলে এই 1 মাস কি করবে? ভাবছিলাম আমি আগে যেখানে থাকতাম ওখান থেকে একটু ঘুরে আসবো। তোর কি মাথা খারাপ? 5 বছর ধরে তুই ওখানে ছিলি না, সেখানে ওই মেয়ে আজও সেখানে আছে কিনা সেটাই তো জানি না। আমি কি একবারও বলেছি আমি ওই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি? তাহলে কেন যাবি? সেটাই তো আকাশ, তাহলে ওখানে তোমার যাওয়ার প্রয়োজন কি? তাছাড়া তোমার সিকিউরিটি তো ব্যবস্থা করতে হবে। সিকিউরিটি লাগবে না, আমি অনেকটা সাধারণভাবে যাব ওখানে। নীলাশা, তুইও চল আমার সাথে। তা নয় গেলাম, কিন্তু ওই মেয়েকে দেখলে তুই কিন্তু একদম কথা বলবি না। তোর কি মনে হয় ও এত বছর ধরে এই কলেজে পড়ে থাকবে নাকি? থাকতে হতে পারে। সেটা কিভাবে? কেন না, ওই কলেজের পাশেই তো ভার্সিটি। সেসব আমি জানি, কিন্তু এত বছর ধরে ওরা সেখানে থাকবে তা তো বলাই মুশকিল। তাছাড়া এত অপবাদ দেওয়ার পরেও ওরা এখানে কিভাবে থাকবে? সেসব তো আমি জানি না। তোমরা এখন কথা থামাও। আকাশ, তুমি তাহলে যেও, তবে কোনো খারাপ পরিস্থিতি দেখলে আমাকে জানিয়ে দিও, আমি সবটা দেখে নেব। তাছাড়া আমাকে এখন যেতে হবে কোর্টে। জি আঙ্কেল, আসুন তাহলে। নীলাশার বাবা তো বেরিয়ে পড়ে। একটু পরে আকাশ আর নীলাশা ওদের রুমে চলে আসে। তবে আপনাদের বলতে ভুলে গেছি, নীলাশার বাবা পেশায় একজন জাজ, আর ওনার কারণেই আকাশ 5 বছর জেল খাটার পরেও একজন সায়েন্টিস্ট হতে পেরেছে। কিভাবে হলো তা আপনারা গল্পের সামনের দিকে যেতে থাকলে বুঝতে পারবেন। 2 দিন পরে। আকাশ, তুমি কি আজকে রওনা দিবে? জি আঙ্কেল। নীলাশা, তুই কি ওর সাথে যাবি? হ্যাঁ আব্বু, আমার তো ইচ্ছে করে ওই শহরটা একটু ঘুরে দেখার জন্য, কেননা ওই শহরে তো একটা সময় আমিও ছিলাম। তবে যাই করো না কেন সাবধানে করিও। তোমাদের আসল পরিচয় কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে আব্বু। আকাশ চল তাহলে আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে চল। কিছুক্ষণ পরে ওরা বের হয়ে আসে। ওরা যেখানে থেকে 300 কিলোমিটার দূরে একটা শহরে আসে। প্রায় 5 বছর পরে ওরা আসে এখানে। এই 5 বছরে কিছুটা পরিবর্তন তো হয়েছে, সেজন্য ওরা দুজনেই আগে একটা হোটেলে এসে ওঠে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তুই একটা কথা বলতো, কি কথা? আমরা এখানে এসেছি কেন? বদলা নেওয়ার জন্য। কার উপরে বদলা নিবি তুই? যার কারণে আমার 5টা বছর নষ্ট হয়েছে। ভুলে গেলেই তো পারিস সে পুরনো স্মৃতিগুলো। যে স্মৃতিগুলো আমার থেকে সবটা কেড়ে নিল, তাকে আমি সহজে ছেড়ে দিব নাকি? কিন্তু তুই ওকে খুঁজবি কি করে? ওকে খুঁজতেই তো এসেছি। কিন্তু এতগুলা বছর পর ও কি এখানে থাকবে? সেজন্য তো এসেছি খোঁজ নেওয়ার জন্য। যখন ওকে সামনে পাবি কি করবি ওর সাথে? 5 বছর আগে যে অপরাধ করিনি সে অপরাধের শাস্তি যখন পেয়েছি, তখন ওই অপরাধ তো করতে হবে ওর সাথে। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে, কিন্তু মনে হচ্ছে তোর মাথা ঠিক নেই। 5 বছর আগের কাহিনী মনে রেখে তুই এই মেয়ের সাথে সত্যি সত্যি ওটা করতে চাইছিস, আর সেই কথা তুই আমাকে বলছিস? সবটা তো তোর চোখের সামনেই ঘটলো। সেই জন্য তো আমি বাবাকে বলে তোর জন্য এরকম একটা ব্যবস্থা করতে পেরেছি। তুই যদি না থাকতি তাহলে আজকে আমি যে পজিশনে আছি সেখানে কখন আসতে পারতাম না। সেই জন্যই তো বলেছি, তুই মনের মধ্যে যেটা ধরে রেখেছিস ওইটা তুই মুছে ফেল, অন্যভাবে তুই প্রতিশোধ নে। তাও এমনটা করিস না। অন্যটা কিভাবে? তা এখন জানি না, আগে ওর সাথে দেখা হোক, তারপর না হয় সে সবটা নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন তোরা রেস্ট নে, আমরা সন্ধ্যের পর একবার বের হব। সন্ধেবেলা এসে কোনো কাজ হবে না, আমরা বরং সকালে যাই একসাথে। ওরা রেস্ট নেয়। এরপর সন্ধেয় নীলাশা ওর বাবা মাকে সবটা বলে দেয়। ওরা যে ঠিক
ভাবে এসেছে সেই সব কথা। কিছুক্ষণ পরে ওরা নিচে এসে খাবার খেয়ে নেয়, তারপরে আবারও হোটেলে চলে আসে। পরের দিন সকালবেলায় ওরা দুজনেই নিজেদের মুখটা কিছুটা দিকে বের হয় কলেজের দিকে, যেই কলেজে আকাশ নীলাশা পড়তো। ওরা কলেজের সামনে আসে। এই কয়েকটা বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। ওরা ভেতরে আসে। অনেকটা সময় পরে কিছু ম্যাম আর স্যারকে ওরা চিনতে পারে, সেজন্য ওরা ওদের প্রিয় স্যারের কাছে আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। পরিচয় দিলে অবশ্যই চিনবেন স্যার। তাহলে তোমাদের নামটা বলো। স্যার এখানে দাঁড়িয়ে কথা না বলে আপনার কেবিনে এসে কথা বললে হয় না? ঠিক আছে, চলো তাহলে। স্যার ওদের নিয়ে কেবিনে যায়। কেবিনে যাওয়ার পরে ওরা নিজেদের মুখ থেকে পর্দা সরিয়ে নেয়। পর্দা সরাতে স্যার ওদের দিকে তাকিয়ে থাকে। তোমাদের কেমন জানি চেনা চেনা লাগছে। তোমরা কে বলো তো? আমি পারভেজ হোসেন আকাশ। আমি নীলাশা চৌধুরী। আমরা দুইজন 2018 ব্যাচ ছিলাম। কি বলো, এত পুরনো ছাত্র ছাত্রী ছিলে তোমরা? জি স্যার। তোমাদের কেমন জানি আমার অনেক চেনা চেনা লাগছে। আর একটু পরিচয় দিই, 5 বছর আগে যে ছেলেকে একটা মিথ্যে অপবাদ দিয়ে এই কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ছেলেটাই আমি। কথাটা শুনে স্যারের এবার মনে পড়তে থাকে সবটা। উনি সবটা বুঝতে পারার পরে, তোমার তো 5 বছর জেল হয়েছিল। জেল তো হয়েছে, যারা জায়গার পাশাপাশি যা যা করার দরকার ছিল সব কিছু করতে পেরেছি। ব্যাপারটা ঠিক বুঝলাম না। স্যার অন্য একটা দিন বলবো সব কথা। আমি শুধু এইটুকু জানতে এসেছি, যার জন্য আমাকে এই কলেজ ছাড়তে হলো, সে কি এখনো এখানেই থাকে না অন্য কোথাও চলে গিয়েছে? তোমার জেল হওয়ার 7 দিন পরেই ওর বাবা মা ওকে নিয়ে এখান থেকে চলে যায়। কেননা কলেজের সব ছেলেরা ওকে খারাপ খারাপ কথা বলতো। ওই ঘটনার পর থেকে সেজন্য এত অপমান সহ্য করতে না পেরে ও চলে যায় এখান থেকে। কোথায় চলে গেছে তা কি বলতে পারবেন? ওইসব কোনো কিছু তো বলে যায়নি, সেজন্য আমি ঠিক জানি না। তা তুমি এখন বের হলে কবে? এই তো স্যার 5-6 দিন হলো। আসলে আমি জানতাম তুমি এই কাজটা কখনো করবে না, কিন্তু কি করব বলো, সব কিছু ছিল তোমার বিপক্ষে। তার উপর সবাই দেখেছে তুমি কি রকম অবস্থায় ছিলে ওর সাথে। এটাই তো বড় ভুল। আমি তো জানতাম না ওর মনে এরকম খারাপ কিছু ছিল। আচ্ছা, আমার ক্লাস আছে, ওখানে যেতে হবে। ঠিক আছে স্যার। ওখানে থাকতে থাকে আরও কয়েকটা দিন। এই কয়েকটা দিনে ওরা আরও ভালো করে খোঁজ নিতে থাকে, কিন্তু তাও কোনো খোঁজ পায়নি। এভাবেই কয়েকদিন পরেই রকি আকাশকে কল দেয়। কল দিয়ে প্রোডাক্টের ব্যাপারে বলতে থাকে, জিজ্ঞেস করতে থাকে কখন কাজ শুরু করবে এইসব নিয়ে। আসলে আমি একটা কাজে এসেছি অনেক দূরে, আমার ফিরতে আরও লেট হবে 5-6 দিনের মতো। কিন্তু আপনি যদি এত লেট করে আসেন তাহলে আমাদের কাজ কখন শুরু করবেন? সবে মাত্র 9 থেকে 10 দিন হয়েছে। তাছাড়া আমি যা যা রাখতে বলেছি সেসব কিছু রেডি করতেই তো আপনার 1 মাস লেগে যাবে। ব্যাপারটা আসলে সেটা না। ব্যাপারটা হচ্ছে আপনি থাকলে কাজের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসব। ঠিক আছে। রকির সাথে কথা শেষ করে নীলাশার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। অনেক দিন চলে যাওয়ার পরে, আকাশ, আমার মনে হয় আমাদের এখান থেকে এবার যাওয়া দরকার। আমারও তাই মনে হয়। তাহলে আমরা কালকে বের হই এখান থেকে। ঠিক আছে, তাই হবে। পরের দিন ওরা বের হয় ওদের বাসার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা যাওয়ার পরে ওরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নামে, যেই রেস্টুরেন্টে ওদের বাসা থেকে 30 কিলোমিটার দূরে হবে। ওরা খাবার তো খেয়ে নেয়, আকাশকে গাড়িতে এসে বসে। গাড়ি স্টার্ট দিয়ে রোডে নিয়ে যেতেই পেছন থেকে একটা মালের ট্রাক এসে আকাশের গাড়িতে ধাক্কা দেয়, যা নীলাশা নিজের চোখে দেখে চিৎকার করে ওই জায়গায় দৌড় দেয়। ওখানে এসে দেখে গাড়ির ভেতরে আকাশ রক্তাক্ত অবস্থায় ভেতরে আছে। আকাশ, এই আকাশ তুই ঠিক আছিস তো? আকাশ। আকাশের কোনো কথা নেই। ততক্ষণে ওখানে আরও কিছু গাড়িও চলে আসে। গাড়ি থেকে লোক নেমে আকাশকে ওখান থেকে বের করে। ততক্ষণে একটা অ্যাম্বুলেন্স ওখানে চলে আসে। সবাই মিলে আকাশকে ওই গাড়িতে তুলে দেয়। নীলাশাও সাথে ছিল। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে হসপিটালে। ওখানে ডক্টর ওটিতে নিয়ে যায়। 1 ঘন্টা পরে ডক্টর আসে। ডক্টর, আকাশ ঠিক আছে তো? দেখুন, ওনার কিন্তু মারাত্মকভাবে আঘাত লেগেছে, সেজন্য ওনাকে এর চেয়ে আরও বড় হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে তাড়াতাড়ি করুন।
আমরা রক্ত তো বন্ধ করেছি, সাধারণভাবে যা যা করার দরকার সেগুলো করে দিয়েছি। আমাদের হসপিটালে এত উন্নত মানের মেশিন নেই। কোন হাসপাতালে নিতে হবে আমাকে বলেন, সাথে আমাদের এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দিন, আমি নিয়ে যাচ্ছি। চিন্তা করবেন না, আমি নিজেও আপনাদের সাথে যাচ্ছি। তাহলে তো ভালোই হয়। এদিকে নীলাশা ওর বাবা মাকে সবটা বলে। এর বাইরে এই ঘটনা টিভিতে দেখাতে থাকে, যা রকি নিজেও দেখে। রকি তো সবটা দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কি হয়েছে রকি, তুই এরকম চিন্তা কেন করছিস? টিভির নিউজ দেখো, তাহলেই বুঝতে পারবে। আরে আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, এতে তোর তো চিন্তা করার কি আছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আকাশের অ্যাকাউন্টে অলরেডি আমি 100 মিলিয়ন পাঠিয়ে দিয়েছি ওই দিন। তার উপর ও যা যা বলেছে সব কিছুই আমি অর্ডার করেছি। ওখানে আমার 500 মিলিয়ন খরচ করতে হয়েছে। এখন যদি আকাশের কিছু হয়ে যায় তাহলে আমার সব ডলার তো লস হবে। সাথে সরকারের থেকে যে লাইসেন্স আমি নিয়েছি সেটাও ক্যান্সেল হয়ে যাবে। কি বলছিস? তাহলে তোর সবকিছু শুধুমাত্র একজনের উপর নির্ভর করছে? সেটাই। তাড়াতাড়ি খোঁজ লাগা ওরা কোন হসপিটালে আছে। আমাদেরও যেতে হবে। আকাশ যদি সময় মতো সুস্থ না হয় তাহলে আমাকে যে পথে যে বসতে হবে। আমাকে কিছুক্ষণ সময় দে, আমি খোঁজ নিচ্ছি। রনি এরপর খোঁজ নিতে থাকে, কেননা যেই অ্যাম্বুলেন্স করে আকাশকে নেওয়া হয়েছিল সেটা নাম্বারের মাধ্যমে হসপিটালের নাম ছিল। সেখানে তথ্য নিতে নিতে জানতে পারে। তাও এই কাজে রনির 1 ঘন্টা সময় লেগে যায়। পেয়েছি, ওরা কোথায় আছে। কোথায় আছে বল? এখান থেকে 20 কিলোমিটার দূরে ওরা আছে। এক্ষুনি হেলিকপ্টার রেডি কর। ঠিক আছে। এরপর ওরা দুজনে হেলিকপ্টার করে যেতে থাকে। ওদের সাথে আরও কিছু লোকও আসে। অন্যদিকে ওই হসপিটালে আকাশের সব টেস্টের পরে অপারেশন করতে থাকে। 2 ঘন্টা পরে ডক্টর বের হয়। ডাক্তার, আকাশ এখন কেমন আছে? এখন ভালো আছে, তবে সুস্থ হতে অনেক সময় লাগবে। কি বলেন, কতদিন লাগবে? আপাতত ওনাকে হসপিটালে রাখতে হবে 15 দিন। এর বাইরে ওনার আরও 1 মাস লাগবে। কথাগুলো রকি পেছনে থেকে শুনতে পায়। রকি তো নীলাশাকে দেখেই চিনতে পারে। ডক্টর, আকাশকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন। যত ডলার লাগে আমি দিব, তাও ওকে তাড়াতাড়ি করে সুস্থ করে তোলেন। ডক্টর তো বলে সব মিলে 1.5 মাস লাগবে। আচ্ছা ডক্টর, যে 15 দিন আপনারা ওকে এখানে রাখবেন, এই 15 দিন ওর দেখাশোনার জন্য কোনো ডক্টর আর নার্সকে এখানে রাখবেন যে সারাক্ষণ আকাশের খেয়াল রাখবে? চিন্তা করবেন না, আমি একজন ডক্টর রেখে যাব যে দিনে 8 ঘন্টা ওনার দেখাশোনা করবে। তাহলে বাকি 16 ঘন্টা? ওই সময় তো আমি আছি। আপনাকেও থাকতে হবে না, প্রতি 8 ঘন্টা পর পর ডক্টর চেঞ্জ হবে। তাহলে তো ভালোই। তাহলে ডক্টর, এ নিন 50 মিলিয়ন ডলার। ওর চিকিৎসা ভালো করে করবেন। দেখুন, আমার কাছে যথেষ্ট ডলার আছে। তাছাড়া আমি বাবাকে কল করে দিয়েছি, উনি 1 ঘন্টার ভিতর চলে আসবে। চিন্তা করবেন না, হয়ে যাবে চিকিৎসা। তাছাড়া ওনাকে সুস্থ করার দায়িত্ব এখন আমাদের। আচ্ছা, আপনার বাবা আসলে তো ভালোই। আপনারা সবাই যখন আছেন তাহলে ডক্টর, আমরা চলি। আর আপনি একটু আকাশের খেয়াল রাখবেন। বেশি প্রয়োজন হলে আমাকে জানাবেন। এই বলে রকি আর রনি দুজনে চলে যায়। ওরা যাওয়ার 10 মিনিট পরেই নীলাশার বাবা মা এসে জিজ্ঞেস করতে থাকে কিভাবে কি হলো, আকাশ এখন কেমন আছে, এইসব প্রশ্ন করতে থাকে। সবটা শোনার পরে তা নীলাশা, ভয়ের কোনো কারণ নেই তো? ডক্টর তো বললো তেমন কোনো কারণ নেই। আসলে আমাদের গাড়িতে একটা অনেক সেফটি বলে তেমন বেশি ক্ষতি হয়নি। ওকে কেবিনে কি নেওয়া হয়েছে? কিছুক্ষণ পরেই নিয়ে যাওয়া হবে। হসপিটালের বিল কিভাবে কি করলি? বিল তো রকি এসে দিয়ে গেল। রকি কে? যার সাথে আকাশের কাজের ডিল ফাইনাল হয়েছে। তুই কি এখন বাসায় যাবি? না আপু, আকাশ সে জ্ঞান ফিরলে আমি তারপর না হয় চলে আসবো। দেখুন, ওনার জ্ঞান ফিরতে ফিরতে 36 ঘন্টা পর হবে। কিন্তু এতটা সময় ও যে না খেয়ে থাকবে। দেখুন, ওনাকে কেবিনে নেওয়ার পরে সব ট্রিটমেন্ট একসাথে দেওয়া হবে। এতে ওনার খিদে থেকে শুরু করে সবটা ভালোভাবেই হয়ে যাবে। যাক, বুঝতে পেরেছি। তাহলে ডক্টর, আপনি ওকে কেবিনে নিয়ে যাওয়ার পরেই আমরা না হয় এখান থেকে যাব। ঠিক আছে। 10 মিনিট পরে আকাশকে কেবিনে নেওয়া হয়। কেবিনে অনেক বড় ছিল। ডক্টর ওখানে আসে। এসে কে কী করবে সবটার
একটা লিস্ট করে। সেই লিস্ট অনুযায়ী আকাশকে যেন সবটা দেওয়া হয়, সেই সব ব্যবস্থা করে রাখা হয়। বাবা মা চলো তাহলে আমরা যাই। আমি তাহলে কাল বিকালে আবার আসবো। ঠিক আছে, চল তাহলে। ওনারা চলে আসে ওখান থেকে। অন্যদিকে আকাশে দেখাশোনা করার জন্য একজন ডক্টর ওখানে রাখে, যে ডক্টর আকাশের পর্যালোচনা করতে থাকে। কিন্তু আমাদের চেহারা ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল বলেই মুখ দেখতে পাচ্ছে না। এভাবে কয়েকটা ঘন্টা পর পর ওখানে ডক্টর চেঞ্জ হতে থাকে। এদিকে নীলাশা বিকালবেলায় ওর কিছু জামা নিয়ে নেয়। তা দেখে, তুই কি ওখানে থাকবি? কয়েকটা দিন তো থাকতে হবে, বারবার এভাবে আসাও তো সম্ভব না। আচ্ছা যা, তাহলে সাবধানে। সেই জন্য নীলাশা চলে আসে হসপিটালে। আকাশের কেবিনে এসে দেখে, কেবিনে এসে ইরাকে দেখতে পায়। ইরা আকাশের পাশে বসেছিল। তখন ইরা ও নীলাশাকে দেখে চমকে ওঠে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। তুই এখানে? আমারও তো সেম প্রশ্ন, তুই এখানে কেন? আমি তো এই হসপিটাল ডক্টর হিসেবে জয়েন করেছি 2 মাস হলো। তা তোর কি খবর? আমার ল নিয়ে পড়া শেষ, এখন শুধু নিজেকে প্রস্তুত করতে হবে। ওয়াও, তাহলে তো ভালোই। তা এখানে কোন জায়গায় থাকিস? এই তো কাছেই। তা তুই? আমিও মোটামুটি কাছাকাছি থাকি। তা একটা কথা বলবো, তুই এতগুলো বছর ধরে আমার সাথে যোগাযোগ কেন করিসনি? যোগাযোগ কেন করিনি সেটা তুই ভালো করেই জানিস। এখনো তুই রেগে আছিস আমার উপরে? রেগে তো থাকারই কথা। আমি যা করেছি আমার জন্য করেছি। কিন্তু তুই নিজের জন্য করতে এসে একটা ছেলের লাইফ নষ্ট করে দিলি তার বেলায়। নিজেকে ঠিক রাখার জন্য যা যা করার দরকার তাই তাই করব। তোর কি মনে হয় না কাজটা তোর আজও ঠিক হয়নি? এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুই এখানে কেন এটা আমাকে বল আগে। আমার খুব নিকট আত্মীয় একজন এই বেডে শুয়ে আছে, আমি ওর জন্য এসেছি। কি বলছিস? কে সে? সেটা তুই কালকে নিজের চোখে দেখে নিতে পারবি। ঠিক আছে, অপেক্ষা করলাম তাহলে। নীলাশা ইরাকে কোনো কিছু আর বলেনি। পরের দিন যখন আকাশের জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পরে নীলাশাকে দেখতে পায়। তুই বাসায় কি যাসনি? আমি ওই দিন বাবা মার সাথে বাসায় চলে গিয়েছিলাম। ডাক্তার বলে তোর জ্ঞান ফিরতে 36 ঘন্টা লাগবে, সেজন্য আমি বাবা মার সাথে যাই। বিকেলে আবার ফিরে আসি। রাতেই তোর জ্ঞান ফেরার কথা ছিল, কিন্তু জ্ঞান ফিরেনি বলে আমি ডাক্তারকে জানাই। উনি তোকে একটা ইঞ্জেকশন দেয়, যার কারণে তোর সকালে জ্ঞান আসে। আঙ্কেল আন্টি কখন আসবে? বললো তো বিকালে আসবে, কেননা তোর যে এখন জ্ঞান ফিরবে তা তো ওনারা জানে না। যদি জানতো তাহলে তো দুপুরের আগে উনি ফিরে আসতো। তুই যখন আছিস তখন আমার আর টেনশন নেই। তবে আমাদের সাথে কিন্তু আরেকজন আছে। আরেকজন বলতে কে সে? তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি নিয়ে আসছি। আগে বলবি তো কে সে ব্যক্তি? তুই শুয়ে থাক, আমি ওকে নিয়ে আসছি। ঠিক আছে, যা তাহলে। নীলাশা বের হয়ে চলে আসে ইরার কাছে। এসে ইরাকে জানায়, ইরা যেহেতু আকাশের দেখাশোনার দায়িত্বে আছে, সেখানে আকাশের জ্ঞান ফেরায় ওখানে আসে। ইরাকে নিয়ে নীলাশা ভেতরে ঢুকতে থাকে। তখন ইরাকে দেখে আকাশ তো অবাক হয়, কিন্তু ইরাও অবাক হয়নি, কেননা আকাশের মুখে ব্যান্ডেজ থাকার কারণে ওকে ঠিক মতো চিনতে পারছে না। রোগীর তাহলে জ্ঞান ফিরেছে, তাহলে ওনার চেক আপ একটু করে নি। ইরা এসে আকাশের হার্টবিট আর প্রেশার চেক করতে থাকে। যখন ওর হাত ধরে তখন আকাশের হার্টবিট অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায় শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা কখনো প্রেম বা প্রিয় মানুষটাকে দেখেছেন বা তাকে স্পর্শ করেছেন। হঠাৎ করে আকাশের হার্টবিট এত বেড়ে যাওয়াটা এরা লক্ষ্য করে। কি ব্যাপার, ওনার হার্টবিট এত বেড়ে গেল কেন? মুখ থেকে ব্যান্ডেজটা একটু সরিয়ে নে, তাহলে তুই নিজেই বুঝতে পারবি। নীলাশার কথায় ইরা চেহারা থেকে ব্যান্ডেজগুলো সরাতে থাকে। ব্যান্ডেজ সরানোর পরে ইরা অনেকটা অবাক হয়, কিছুটা পেছনে চলে যায়। ইরার এইভাবে হঠাৎ করে পেছনে চলে যাওয়ার কারণ জানতে হলে আপনাকে 7 বছর পেছনে আসতে হবে। তাহলে চলুন 7 বছর আগে ঘটে যাওয়া কিছু কাহিনী আপনাদের বলি। 7 বছর আগে কলেজে আকাশের প্রথম দিন, কিন্তু আফসোস এর বিষয় হচ্ছে আকাশ কাউকেই চেনে না। চিনবে কি করে? এই প্রথম আকাশই কলেজে এসেছে। প্রথম দিন এসে স্যারের রুমে বসে থাকে। অন্যদিকে স্যার তো ক্লাস করাচ্ছে। অনেকটা সময় ধরে না আসার কারণে আকাশ বুঝতে পারে সবটা বুঝে পিয়নের থেকে স্যার কোন রুমে ক্লাস করাচ্ছে তাও জেনে ওইদিকে যেতে থাকে। কিছুক্ষণ পরে রুমের সামনে এসে দাঁড়ায়। স্যার আসতে পারে কি?
তুমি কে? তোমাকে তো চিনলাম না। না, আগে কখনো এই ক্লাসে তোমাকে দেখেছি। স্যার আমি নতুন এসেছি। তুমি তাহলে সেই ছেলে? আপনি কি আমাকে চিনতেন? চিনতাম মানে? তোমাকে যেখান থেকে পাঠানো হয়েছে ওই কলেজের স্যার তোমার ব্যাপারে আমাকে সবটা বলেছে। তুমি ভেতরে এসো আর একটা সিটে এসে বসে পড়ো। আকাশ পেছনে তাকিয়ে দেখে সবগুলো সিটে কেউ না কেউ আছে, কিন্তু একটা মেয়ের পাশের সিটটাই খালি আছে। আকাশ বসবে কি বসবে না সেটাই ভাবতে থাকে। তখন আকাশ, তুমি না বসে দাঁড়িয়ে আছো কেন? সিট তো একটাই খালি আছে, তাও মেয়েদের পাশে। আরে, এখানে ছেলে মেয়ে একসাথে বসলেও কোনো সমস্যা নেই। শুধু যাদের সাথে বসতেছো আর কোনো বাধা না দিলেই বসতে পারো। ঠিক আছে স্যার। ওখানে ওই মেয়ের পাশে এসে বসে পড়ে। স্যারও ক্লাস করাতে থাকে। কিছুক্ষণ ক্লাস করানো শেষ হলে স্যার চলে যাওয়ার আগে, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি ক্লাস শেষ করে আমার সাথে দেখা করে যেও। জি স্যার। এই বলে স্যার চলে যায়। এরপর আরও কয়েকজন স্যার এসে তাদের ক্লাস করিয়ে চলে যায়। ক্লাস শেষ করে আকাশ উঠতে যাবে, তখন ইরা আর নীলাশা আকাশের সামনে আসে। একটা কথা বলো তো। কথাটা কি আমাকে বলছেন? হুম, তোমাকেই বলছি। কিন্তু আমাকে কেন? তোর সাথে প্রেম করাচ্ছিল। কথাটা বলে ইরা আর নীলাশা হাসতে থাকে। আপনাদের তো বলা হয়নি, ইরা আর নীলাশা বেস্ট ফ্রেন্ড। ওদের বন্ধুত্ব হয়েছে প্রায় 5 বছর হয়েছে। ওদের হাসা শেষ হলে, আরে আমরা তো ফান করছিলাম। তা তুমি আগে কোন কলেজে পড়তে? আকাশ এরপর এমন একটা কলেজের নাম বলে যে নামটা শুনে ওরা অবাক হয়। কেননা আকাশ যে কলেজ থেকে এখানে এসেছে ওই কলেজ এই কলেজের তুলনায় অনেকটা বড় ছিল, সাথে শিক্ষার দিক দিয়ে অনেক বেশি ছিল। কিন্তু আকাশ ওই কলেজ থেকে কেন যে এসেছে তা ওরা কেউই বুঝতে পারেনি। তাছাড়া না বোঝারই কথা, কেননা আকাশ এখনও ওর এই সব কথা তো কাউকে বলেনি, আর বলবেই কি না সেটাও শিওর জানে না। আচ্ছা, তোর সাথে কিছু কথা আছে আমাদের, একটু সাইডে আমাদের সাথে। সাইডে বলতে কোন দিকে? চলো কোনো একটা চিপায় যাই আমরা। ছি ছি, আমি ওই রকম ছেলে না। তাহলে কি অন্যরকম, ওই ধরনের ছেলে? কথাটা বলেই ওরা দুই বান্ধবী হাসতে থাকে। আকাশ বেচারা তো বুঝতেই পারছে না কি বলবে, কেননা ওরা কি বোঝাতে চেয়েছে তা নিজেও বুঝতে পারছে না। একটু পরে, আচ্ছা যা বলার একটু স্পষ্ট করে বলুন, আমার লেট হয়ে যাচ্ছে। বাসায় কি বউ অপেক্ষা করছে? আমার কি বিয়ে করার বয়স হয়েছে? এই বয়সটা তো বিয়ে করার সময়। তাছাড়া খোঁজ নিয়ে দেখো, তোমার বয়সী কত মেয়ে বাচ্চাও হয়ে গেছে। তাহলে আপনাদের খালি কেন? আমাদের খালি মানে? আপনাদেরও তো সেমভাবে বিয়ে হওয়ার কথা, কিন্তু সেখানে বিয়ে না করে বসে আছেন এভাবে। শুধু কি বিয়েই খাবে নাকি বিয়ে করারও ইচ্ছা আছে? আমাদের দুজনের মধ্যে যদি কাউকে পছন্দ হয় বলে দিও, আর যদি দুজনকে পছন্দ হয় তাও বলে দিও। আমরা দুজনেই বিয়ে করে নিব তোমাকে। এসব কি ধরনের কথা বলছেন? যা বলেছি ঠিক বলেছি। কেন আমাদের মধ্যে কি কাউকে পছন্দ হয় না? জি না, আপনার এতটাও সুন্দর না যে দেখলেই পছন্দ হবে। কি বললি তুই? আমাদের দেখে তোর পছন্দ হয় না? এক কথায় তো আবার বলতে ভালো লাগে না, সরেন তো এখান থেকে। এই বলে আকাশ চলে আসে ওর স্যারের কাছে। ওখানে ওনার সাথে কথা বলতে থাকে। কথা শেষে আকাশ চলে আসে ম্যাসে, এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ইরা নীলাশা দুজনেই ওদের বাসায় আসে। ওদের দুজনেরই বাসা কিছুটা পাশাপাশি ছিল, সেই জন্য একজন আরেকজনের সাথে সারাক্ষণ কথা বলে নিতে পারত। রাতের বেলায় ওরা পড়াশোনা করতে থাকে। রাত পার হয়ে সকালে আবারও কলেজে আসে তিনজনেই। তবে পথের মধ্যে দেখা হয় আকাশের সাথে। সেখানে পেয়েই ওরা আবারও মজা করা শুরু করে দেয়। কি রে, কই যাচ্ছিস? দেখতে পাচ্ছেন না কলেজে যাচ্ছি। চল তোকে নিয়ে যাই। আমি মেয়েদের পেছনে বসি না। তোকে পেছনে কে বসতে বলেছে? তুই সামনে বসে সাইকেল চালাবি, আমি পেছনে বসবো। এটা কেমন কথা নীলাশা? ও যদি তোর সামনে বসে তাহলে আমার সাথে বসবে কখন? আগে আমার সাথে বসবে, তারপর না হয় তোর চিন্তা করব। এই না, আমার সাথে বসবে। আপনারা কি শুরু করেছেন বলেন তো? কিছুই তো এখনো দেখোনি তুমি। এই বলে আকাশের দিকে
ওরা আসতে যাবে তখনই আকাশ ওখান থেকে চলে আসে। ক্লাসের মধ্যে এসে বাকিরা কথা বলতে থাকে। স্যার এসে ক্লাস করাতে থাকে। তবে অন্য সবার তুলনায় আকাশ একটু বেশিই পারে সব দিক থেকে। সেই জন্য ক্লাসে থাকে অন্যরা তো এই নিয়েই সমালোচনা করতে থাকে। কেননা ওরা বুঝতে পারছে না আকাশ কিভাবে এই 2-3 দিনে এত কিছু শিখতে পারলো। কেননা ওদের এই অধ্যায় আজকেই ধরলো, কিন্তু আজকেই আকাশ সবটা বাজিমাত করে দিল। তুমি এত কিছু জানো কি করে? স্যার আমি এইগুলো আগেও পড়েছি। কিন্তু এত জটিল প্রশ্নের উত্তর তো জানার কথা না? আমি এইসব আগেও পড়েছি, তাই আপনি পড়াতে থাকেন, আমি শুনতে থাকি। যদি কোথাও ডাউট লাগে তখন না হয় বুঝিয়ে দিয়েন। ঠিক আছে, বাকিরা তাহলে ভালো করে শুনতে থাকো। এদিকে ইরা নীলাশা তো অবাক হয়, সাথে বাকিরাও। কেননা আকাশ এত কিছু জানে সেজন্য। তাই ওরা ঠিক করে একটা কিছু তো ওদের করতেই হবে। কেননা এই ক্লাসের টপার কিন্তু ইরা ছিল, আর এখনও আছে। ক্লাস শেষে ইরা আকাশের কাছে আসে। ওই কি করে তুই এই প্রশ্নের সমাধান করলি? আমি যেভাবে করেছি তা জেনে তোমাদের কাজ কি? কাজ তো আছে, আমি ক্লাসের টপার হয়েও পারিনি। তুই 2 দিন হলো না এসেই সবটা পেরে গেছিস। টপার হলে যে সবটা জানতে পারবেন তা তো ঠিক না। কিন্তু তুই 2 দিন হলো না এসেই সবটা কিভাবে জানতে পারলি? দেখুন, কে কি পারে আর না পারে তা আপনাকে আমি বলতে রাজি না। এভাবে প্রথম কয়েকটা দিন আকাশ আর ওদের মধ্যে ঝগড়া দিয়েই দিন কাটতে থাকে। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরে আমার মনে হয় আমরা এগুলো না করে আকাশের সাথে বন্ধুত্ব করে নেওয়াই ভালো হবে। ওর সাথে বন্ধুত্ব করে আমাদের কি লাভ হবে শুনি? তাহলে ও যা যা জানে সবটা আমরা জানতে পারবো। কথাটা তো মন্দ বলিসনি। তাহলে ঠিক করে নিই কি করবি এখন। তোর কথাটা তাহলে ভেবে দেখবো আমি। সেটাই কর তাহলে। 3 দিন আকাশ কলেজে আসেনি। সেই 3 দিন অনেক খোঁজাখুঁজির পরেও আকাশকে ওরা দেখতে পায়নি। তবে এই 3 দিন আগেই আকাশ ওর কলেজে এসেছে, যে কলেজে আকাশ প্রথম ভর্তি হয়ে ওখান থেকে ট্রান্সফার হয়ে এসেছিল। সেখানে কিছু কাজ ছিল বলে এসেছে। কী কাজ তা আপনাদের বলে দেই, নয়তো এই কাহিনী পুরোটা অসমাপ্ত থেকেই যাবে। আসলে আকাশ ওই কলেজে এসেছে ওর স্যারের সাথে দেখা করার জন্য। আপনারা আকাশকে যতটা সাধারণ ভাবছেন, আকাশ কিন্তু ততটা সাধারণ ছেলে নয়। একটা সময় আকাশের কাছে সব কিছু ছিল, ওর বাবা মা আর এক কথায় বাড়ি গাড়ি সব কিছুই ছিল ওর কাছে। কিন্তু একটা দুর্ঘটনার কারণেই আজকে ওদের এরকম একটা অবস্থা হয়েছে। তাহলে আকাশের আগের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। অতীতে আকাশের সব কিছু ছিল, বাবা মা সবাই ছিল। ওনাদের নিয়েই আকাশের সবটা চলতে থাকে। আকাশের বাবা মা তেমন একটা ধনী ছিল না, যার কারণে ওকে অনেক ভালো ভালো স্কুলে কলেজে পড়াতে পারেনি তখনকার সময়ে। আকাশ, কলেজে যেতে হবে তোমার, তাড়াতাড়ি উঠো ঘুম থেকে। বাবা আমি আর একটু ঘুমাই, অনেক ঘুম পাচ্ছে আমার। আর 1 ঘন্টা পরেই তোমার ক্লাস, তোমাকে এখন উঠতে হবে। একটা দিন কলেজে না আসলে কোনো কিছু হবে না। তোমাকে উঠতে বলেছি, উঠে আমার সাথে যাবে কলেজে। কি হয়েছে? আমার ছেলেকে একটু ঘুমাতে দিবে তো? তোমার ছেলে যদি এভাবে ঘুমাতে থাকে তাহলে বাকি সময়টা কি করবে শুনি? কি আর করবে, উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিবে। কলেজে না আসলে ওর খাওয়া বন্ধ। আচ্ছা আমি উঠতেছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় আকাশের বাবা। এরপর ওকে কলেজে নামিয়ে দিয়ে চলে আসে অফিসে। এদিকে আকাশও ক্লাস করতে থাকে। তখন একটা মেয়ের সাথে আকাশের পরিচয় হয়, নাম তানু। কি রে, এত লেট কেন এলি আজকে? ঘুম থেকে উঠতেই তো লেট হয়ে গেল। তোর তো প্রতিদিন এই কাহিনীই চলে। আরে রাগ করছিস কেন তুই? আচ্ছা চল এখন ক্লাসে যাই। ঠিক আছে চল তাহলে। ওরা ক্লাসে এসে পড়তে থাকে। এখানে তানু আর আকাশ কিন্তু অনেক ভালো বন্ধু ছিল। কিছুক্ষণ পরে আকাশের বাবা ওকে কল দেয়। কল দিয়ে বলে দেয় ওনার ফিরতে রাত হবে, সেজন্য আকাশ যেন বাসায় জানিয়ে দেয়। তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা জানিয়ে দেব। ঠিক আছে। এদিকে তানুর সাথে কথা বলেই আকাশ চলে আসে বাসায়। এসে ওর মাকে বলে দেয় ওর বাবার আসতে লেট হবে। সেই কথাটা বলে তা শোনার পরে, তোর বাবা কি যে এত কাজ করে কে জানে। জানি না আমি নিজেও। রাত 10টার পরে ওর বাবা আসে বাসায়। তবে ওনার মুখে অনেকটাই চিন্তার ছাপ পড়ে আছে, কোনো কথাই বলছে না। তা দেখে, আব্বু এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমাকে? অফিসের একটা কাজে অনেক চিন্তিত। কি বলো, কি কাজ?
একটা লোক এসেছে কিছু টেন্ডার পাস করাতে, আমি রাজি হইনি বলে আমাকে অনেক ধমকি দিল। আব্বু তুমি পুলিশের কাছে যেতে? ওদের কাছে এসেও কোনো কাজ হবে না। কেন আব্বু? পুলিশ কেন সাহায্য করবে না? পুলিশ তো সাহায্য করবে, কিন্তু যাদের সাথে ঝামেলা হয়েছে তারা মাফিয়ার লোক, ওরা ঝামেলা করবে। আর ওরা এতটাই পাওয়ারফুল লোক, আমাদের মেরেও ফেলতে পারে। কি বলো আব্বু, এখন তাহলে কি উপায় হবে? ওদের কথা মেনে নিতে হবে, তাহলে আর ওরা ক্ষতি করবে না আমার। যদি ওদের কথা মেনে চলি তাহলে আমাকে উল্টো জেলে যেতে হবে। তাহলে আব্বু চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি আরো 2টা দিন দেখি, তারপর জানাবো। যাই করো না কেন, তাড়াতাড়ি করিও। ঠিক আছে, এখন চলো ঘুমাতে যাই। পরের দিন ওরা আকাশ চলে আসে কলেজে, এসে তানুকে সবটা জানায়। কিন্তু তানুর বাবাও তেমন একটা প্রভাবশালী নয় যে আকাশকে সাহায্য করতে পারবে, সেই জন্য এখন তাহলে চল কোথাও এসে বসি। ঠিক আছে চলো তাহলে। ওরা এরপর কথা বলতে থাকে। 2 দিন পরে আকাশ রক্তমাখা শার্ট নিয়ে রাস্তায় পড়ে আছে। তখন আকাশের স্যার কলেজে যাওয়ার সময় দেখতে পায় ওকে, সেজন্য ওকে নিয়ে হসপিটালে আসে। 2 দিন পরে আকাশের জ্ঞান ফেরে, সামনে তাকিয়ে দেখে ওর স্যার দাঁড়িয়ে আছে। আকাশ, আমার মনে হয় তুমি এখান থেকে চলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু স্যার আমার পড়াশোনা? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পড়াশোনার সবটা খরচ চালিয়ে নেব। তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। ঠিক আছে স্যার, তবে মাঝে মাঝে কিন্তু আপনাকে দেখার জন্য আসবো। সময় পেলে এসে দেখা করে যাও। এরপর চলে আসে অন্য একটা শহরে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, কিভাবে আকাশের এরকম অবস্থা হলো, কিভাবে কি হলো। এই সবটা প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন আরও পরে, যখন প্রয়োজন পড়বে তখনই জানিয়ে দেওয়া হবে। আপনাদের তো বলতে ভুলে গেছি, আকাশ ওর আগের কলেজে এসেছে শুধুমাত্র স্যার আর তানুর সাথে দেখা করার জন্য। ওদের সাথে দেখা হওয়ার পরেই, আকাশ তুই ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি, তা তুই কেমন আছিস? পড়াশোনা কি শেষ তোর? পড়াশোনা আর করব না, বাবা আমার জন্য ছেলে দেখতেছে। কি বলিস, এত তাড়াতাড়ি তোকে বিয়ে দিয়ে দিবে? বাবারও যে বয়স হচ্ছে, তাছাড়া উনি চাচ্ছে যত তাড়াতাড়ি পারি বিয়েটা দিয়ে দিতে। তাছাড়া তুই তো জানিস বাবা হার্টের রোগী। সে সবটা তো জানি। আচ্ছা, আমার বিয়েতে তোকে দাওয়াত দেব, তুই কিন্তু অবশ্যই আসবি। সুযোগ হলে আমি অবশ্যই আসবো। তাহলে আজকে চলি আমি। ভালো থাকিস তুই, কোনো প্রয়োজন হলে আমাকে কল দিয়ে জানিয়ে দিস। ঠিক আছে, তাই করব। এই বলে আকাশ ওখান থেকে চলে আসে। তাহলে এখন আপনারা বুঝতেই তো পেরেছেন আকাশের অতীতের পেছনে আরও কত অতীত থেকে গিয়েছে। 3 দিন এখানে থাকার পরেই আকাশ চলে আসে বর্তমান কলেজে। ওখানে ইরা নীলাশা ওকে দেখতে পায়। এই দাঁড়া, কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? কোথায় ছিলে এই 3 দিন? আমি যেখানেই থাকি না কেন তা কি তোদের বলতে হবে? আমাদের না বললে আর বলবি কাদের? আমার কোনো ইচ্ছা নেই তোদের কিছু বলার। ওই বললে সমস্যা কি তোর? কোনো সমস্যা নেই, তা বলতে রাজি না। তোর সাথে এমনিতে কিছু কথা আছে। আবার কি কথা, তাড়াতাড়ি করে বল। আচ্ছা, তোর কি গার্লফ্রেন্ড আছে? না নেই। তাহলে তো সিট পুরাই ফাঁকা। আচ্ছা থাক সেসব কথা, তোর সাথে পড়াশোনার ব্যাপারে আমাদের কিছু কথা আছে। কিন্তু আমাকে এখন বাসায় ফিরতে হবে। আরে আমরা পৌঁছে দিব, তুই এই ব্যাপারে কোনো টেনশন করিস না। তারপরেও আমাকে যেতে হবে। ঠিক আছে, কাল সময় মতো চলে আসিস। সেটা তো আসতেই হবে। এই বলে ওখান থেকে আকাশ চলে আসে। একটু পরে নীলাশা আর ইরা মিলে আকাশের ব্যাপারে কথা বলতে থাকে। তোর কি মনে হয় আকাশ আমার থেকে বেশি পড়াশোনা পারে? আমার তো তেমন কিছু মনে হচ্ছে। কিন্তু এখন তাহলে কি করা যায় বলতো? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা প্রথমে ওর সাথে বন্ধুত্ব করে ওর ব্যাপারে কিছু কিছু তথ্য আগে জোগাড় করতে থাকি। এরপর আমরা ওর মধ্যে থাকা ট্যালেন্টগুলোকে আস্তে আস্তে বের করতে থাকি। তাহলে তো বুঝতে পারবো ওর মধ্যে কী রকম ট্যালেন্ট আছে। কথাটা খারাপ বলিসনি। তাহলে কাল থেকে ওর সাথে আমরা ভালো ব্যবহার করতে থাকবো। সেটাই ভালো হবে। পরের দিন ইরা আর নীলাশা আকাশের সাথে বন্ধুত্ব করে নেয়। সেই জন্য ওরা আকাশের থেকে পড়া সম্পর্কে অনেক কিছু জেনে নিতে থাকে। একে অপরের বন্ধুত্ব হয়ে উঠতে থাকে। একটু পরে, আচ্ছা আকাশ, তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি কি? আমি তো অনেক বড় বিজ্ঞানী হতে চাই। বাবা ভালো তো। তা ইরা, তোর কথা তো বলতি না এখনো। আমার তো ডক্টর হওয়ার ইচ্ছে আছে। বাহ, তোরা দুজন তো একদম ফাটিয়ে দিয়েছিস।
আমার তো তেমনই কিছু মনে হচ্ছে। তা নীলাশা, এবার তোর কথা বলতো। আরে আমি তো ল করতে চাই। ল করার ইচ্ছে থাকলে তুই সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করতেছিস? কি বলিস? তাহলে কি গ্রুপ চেঞ্জ করব? অবশ্যই চেঞ্জ করা দরকার। তাহলে তো স্যারের সাথে কথা বলে দেখতে হবে, কিন্তু তাও আবার যে ইচ্ছে করছে না। কিন্তু কেন? আমি চলে যাবার পর এরা তো একা হয়ে যাবে। আরে কিছুই হবে না, তুই চলে যাওয়ার পরে তো আকাশ আমার কাছেই থাকবে। তোর কাছে থাকবে মানে? মানে আমার সাথে এই ক্লাসে থাকবে, তোকে তো আলাদাভাবে থাকতে হবে, এই ছাড়া তো কোনো উপায়ও নেই তোর। সেটাই তো, তবে ক্লাস শেষে দেখা হবে, এটাই তো অনেক কিছু। তা তো দেখাই হবে। এভাবে ওদের মধ্যে ভালোভাবে কথাবার্তা চলতে থাকে। 2 মাস কেটে যায়। এই কয়েকটা মাসে ওদের তিনজনের বন্ধুত্ব আরও বেশি গভীর হতে থাকে। কয়েকদিন পরেই ওদের পরীক্ষা শুরু হওয়ার পালা, সেজন্য ওরা তিনজনেই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। কিছুদিন পরে পরীক্ষা শুরু হয়। 15 দিনের পরে পরীক্ষা শেষ হয়। তখন ওদের ছুটি থাকে, সেই জন্য ওরা তিনজনই দেখা করে একটা পার্কে। ওদের দেখা হওয়ার পর এবার বলিরা, আমাদের এভাবে ডেকেছিস কেন? আচ্ছা, আমাদের তো কলেজ এখন বন্ধ, সেজন্য কোথাও থেকে ঘুরে আসলে কেমন হয়? কথাটা তো মন্দ বলিসনি, কিন্তু যাবে কে কে? আমি, তুই আর আকাশ। এটা আবার কেমন কথা? তোমাদের দুইজনের মধ্যে আমি একটা ছেলে যাব, এটা কেমন দেখায় না? কলেজে তো কোনো সমস্যা হয় না, তাহলে বেড়াতে কোনো সমস্যা? ইরা ঠিক কথাই বলেছে, তুইও যাবি আমাদের সাথে। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু আমার কাছে তো কোনো ডলার নেই যে আমি খরচ করব। সব ডলার আমি দিব। তুই কেন দিবি? আমি দিব। ঠিক আছে, তোমরা যখন রাজি হয়েছো তখন আমার কোনো কিছু বলার নেই আর। ওকে, আমরা তাহলে যাচ্ছি। কিন্তু কবে যাবি? 2 দিন পরে। তোরা ব্যাগপত্র গুছিয়ে রাখ। ঠিক আছে আকাশ, তুই তাহলে চলে আসিস সময় মতো। ঠিক আছে, চলে আসবো। তাহলে এবার আমরা যে যার বাসায় চলে যাই। ওরা নিজেদের বাসায় তো চলে আসে। 2 দিন পরে ওরা চলে আসে ঘুরতে, তাও পাহাড় দেখার জন্য। ওখানে ওরা একটা রুমে 3 জন থাকতে থাকে। ওখানে ওরা পাহাড়ে অনেক মজা করতে থাকে। একবার তো নীলাশা পাহাড়ে উঠে একদম কিনারায় চলে আসে ছবি তোলার জন্য। তখনই ওর পা স্লিপ করে পড়ে যায়। আকাশ দেখে সাথে সাথে ওর হাত বাড়িয়ে দিয়ে নীলাশার হাত ধরে ফেলে। আসলে আকাশ ছবি তুলতে থাকে নীলাশার, কিন্তু নীলাশা কখন যে এত কিনারায় চলে যায় তা আকাশ বুঝতে পারেনি। এদিকে নীলাশার হাত ধরে রাখে। তখন আশেপাশে কিছু লোক ছিল, যাদের সাহায্য নিয়ে নীলাশাকে টেনে ওপরে ওঠায়। এতে নীলাশা খিদে খেদে আকাশকে জড়িয়ে ধরে। দোস্ত, তোর জন্য আজকে আমি দ্বিতীয়বার আমার প্রাণ ফিরে পেয়েছি। তুই না থাকলে তো আজকে আমাকে কেউ খুঁজেও পেত না। আরে বন্ধুই তো বন্ধুর বিপদে আসে। তবে তুই দেখিস, আমি একদিন হলেও তোর এই ঋণ অবশ্যই শোধ করব। এদিকে ইরা এসে দেখে নীলাশা আকাশকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে ইরার মনেতেও কিছুটা হিংসে হতে থাকে, তাও কোনো কিছু বুঝতে দেয়নি। আসলে ইরা তো জানতই না এখানে এত কিছু যে হয়ে গিয়েছে। ওদের কাছে এসে, নীলাশা, তুই ওকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? ও পড়ে যাচ্ছিল, আমি ওকে দৌড়ে বাঁচালাম। তাই বলে জড়িয়ে ধরতে হবে? ও ভয় পেয়ে আছে, সেজন্য জড়িয়ে ধরেছে। তা এখন ঠিক আছিস তো? এখন তো ঠিক আছে, তবে আকাশ না থাকলে আমার যে কি অবস্থা হতো। আচ্ছা, এখন চল আমরা এখান থেকে নেমে যাই। ঠিক আছে, চলো তাহলে। এই ব্যাপারটা কিন্তু বাবা মা না জানে, যদি জানে তাহলে কিন্তু আমার অবস্থা শেষ করে দিবে। কেউ কিছু জানবে না। ঠিক আছে, চল তাহলে। ওখানে আরও কয়েকটা দিন থাকে। তবে ইরা লক্ষ্য করেছে নীলাশা আর আকাশের মাঝে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তাও কোনো কিছু আর বলেনি। কয়েকটা দিন পরে ওরা চলে আসে ওদের যে যার বাসায়। কয়েকদিন পরে ওদের রেজাল্ট আসে। সেখানে আকাশ প্রথম হওয়াতে ইরা তো রাগে একদম ফেটে যাচ্ছে। অন্যদিকে নীলাশার বাবা মা আকাশকে ওদের বাসায় আসার জন্য বলে, তুই তাহলে আকাশকে নিয়ে একবার আমাদের বাসায় আয়। কেন আম্মু? ছেলেটাকে দেখার ছিল সেজন্য। আচ্ছা, নিয়ে আসবো তাহলে। পরের দিন নীলাশা আকাশকে কল দিয়ে ওদের বাসায় আসার জন্য বলে। আকাশ রাজি হয়ে যায়। অন্যদিকে ইরাকেও বলে, কিন্তু ইরা ব্যস্ত থাকার জন্য আসতে পারবে না। সেই জন্য পরের দিন আকাশ চলে আসে নীলাশার বাড়িতে। এত লেট করলি কেন? আসলে ওগুলো কিনতে লেট হয়ে গেল। তোকে এইগুলো আনতে কে বলেছে? প্রথমবার তোদের বাসায় আসতেছি, খালি হাতে আসবো নাকি? তাই বলে এত কিছু আনতে বলিনি। আচ্ছা, এখন ভিতরে চল। তোর দেখে অনেক তাড়া। ঠিক আছে, চল আমার সাথে। এই বলে নীলাশার সাথে ভেতরে আসে। ওখানে নীলাশার বাবা মা দুজনেই ছিল।
আকাশ, তোর সাথে পরিচয় করিয়ে দিই। উনি আমার বাবা, পেশায় একজন জজ। আর আমার আমু, উনি বাসায় থাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার বাবা মা কেমন আছে? আন্টি, আমার বাবা মা বেঁচে নেই। ছোটবেলা থেকে? না আন্টি, কয়েকটা মাস আগে। আচ্ছা, দুঃখ পেও না, আমাদের তোমার আপন ভাবতে পারো। আর হ্যাঁ, কোনো রকম লজ্জা পাবে না। তুমি ফ্রেশ হয়ে আসো। নীলাশা, ওকে ওয়াশরুম দেখিয়ে দে। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পরে ওদের মধ্যে সবটা ঠিক হয়ে যায়। এরপর খাবার খেয়ে নেয়। বিকালে আকাশ বেরিয়ে পড়ে। যদিও আকাশকে ওনারা অনেকবার থাকতে বলেছে, কিন্তু থাকেনি, সে চলে এসেছে। এরপর থেকে প্রায় সময় আকাশ নীলাশাদের বাসায় আসতো। ব্যাপারটা যখন এরা জানতে পারে তখন... আচ্ছা নীলাশা, আকাশের সাথে তোর এত মাখামাখি কেন? কি বলছিস এগুলা তুই? আমি ঠিক বলছি, তুই ওকে নিয়ে এত মাখামাখি করার তো প্রয়োজন নেই। আচ্ছা, তোর হয়েছে কি একটু বলবি তো? কলেজের রেজাল্ট তো দেখলি। দেখলাম তো, আকাশ প্রথম হয়েছে আর তুই দ্বিতীয়। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সব সমস্যা ওখানে। আমি ওই ছেলেকে কোনো মতে মেনে নিতে পারছি না। কোনো কাজে মানতে পারছিস না? আমি তো তোর কথা কোনো কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা থাক সেসব কথা, কাল কলেজে আসবি তো? হ্যাঁ আসবো তো। আচ্ছা, সময় করে চলে আসিস। পরদিন ওরা কলেজে আসে। তখন আকাশ নীলাশা একসাথেই ছিল। এই সময়ে আকাশের ফোনে কল আসে। কল রিসিভ করে কথা বলা শেষ করে তখনই... কে ফোন দিল? ইরা হঠাৎ কল দিয়ে বলল স্টোর রুমের দিকে আসার জন্য। কি কথা বলবে? আমিও আসি তাহলে। আমাকে বলেছে একা আসার জন্য। আচ্ছা তুই তাহলে যা, কোনো প্রয়োজন হলে আমাকে কল দিস। আমি আশেপাশেই থাকবো। ঠিক আছে। নীলাশাকে বিদায় দিয়ে আকাশ স্টোর রুমের দিকে যেতে থাকে ইরার কাছে যাওয়ার জন্য। ওখানে এসে ইরাকে কল দেয়। তখন ইরা কল রিসিভ করে। আমি তো স্টোর রুমের বাইরে আছি। ভেতরে আসো। ঠিক আছে। ইরার কথায় আকাশ স্টোর রুমের ভেতরে আসে। এসে দেখে আগে থেকেই ইরার ঘাড়ে দাগ আছে, জামাই কিছুটা ছেঁড়া। তা দেখে... কি ব্যাপার ইরা, তোমার কি হয়েছে? আর এগুলা কি? আমি নীলাশাকে কল দিয়ে বলতেছি তোমার জন্য জামা নিয়ে আসার। এগুলো লাগবে না, তোমার সাথে কিছু কথা আছে। অন্যদিকে নীলাশা আগে থেকেই বাহিরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। ঠিক তখন ইরা চিৎকার করে ওঠে। এদিকে আকাশ কি করবে না করবে কোনো কিছু ওর মাথায় আসছে না। ততক্ষণে রুমের ভেতরে স্যার আর কিছু ছেলে মেয়ে চলে এসে ওদের এই অবস্থায় দেখে ফেলে। তখন কারো বুঝতে বাকি রইল না যে এখানে কি হচ্ছে বোঝার। আকাশ, তোমাকে এক্ষুনি এই কলেজ থেকে বের করে দেওয়া হবে। স্যার কি শুধু এই কলেজ থেকে বের করবেন? ইরা, তুই ঠিক কি চাস বলতো? আমি চাই ওকে পুলিশের হাতে তুলে দিতে, যেন এরকম কাজ আর কারো সাথে না করতে পারে। ইরা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই চুপ কর। এমন সময় বান্ধবীর পাশে না দাঁড়িয়ে ওর পাশে দাঁড়াচ্ছিস। ঠিক আছে, আমি পুলিশকে কল দিয়ে সবটা জানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে পুলিশ এসে আকাশকে নিয়ে যায়। এখানে অন্য কেউ না জানলেও নীলাশা ঠিকই জানে আকাশ যে নিরপরাধ। বর্তমানে আকাশ জেলে আছে, না বাহিরে আছে। আবার এর পরিবর্তে কি কি হয়েছে তা আপনারা আরও পরে জানতে পারবেন। কেননা সব সিক্রেট যদি এখনই ভেঙে দিই তাহলে তো পুরো রহস্য এখানে বেঁকে যাবে। সেই জন্য কিছু রহস্য এখানে আটকে থাকে। গল্পের বর্তমানে আমরা ফিরে আসি। বর্তমান আকাশের চোখের ওপর থেকে ব্যান্ডেজ সরানোর পরেই এরা তো চমকে ওঠে। কিছুটা ভয়ও কাজ করছিল এরার মনে। কেননা আকাশকে এইভাবে ওর চোখের সামনে দেখতে পারবে তা তো এরা কল্পনাও করতে পারেনি। সেমভাবে আকাশ এরাকে দেখবে তা ভাবতে পারেনি। তুই এখানে? আর নীলাশা তুই ওকে কোথায় পেলি? আমি ওকে যেখানেই পাই না কেন তোর না জানলেও চলবে, তবে এইটুকু জেনে রাখ, তোর মতো বান্ধবী আমি কখনো চাই না। এত বড় কথা তুই বলতে পারলি? বলতে পেরেছি এর কারণ তুই খুব ভালো করে জানিস। সামান্য নিজেকে টপ 1-এর মধ্যে আনার জন্য তুই এরকম অবস্থা করতে পেরেছিস। তাহলে তোর থেকে আর কি আশা করব আমি? তুই বিশ্বাস কর, ওই দিন আকাশ আমার সাথে ওইসব করার চেষ্টা করেছিল। আমি কিন্তু সবটা জানি, সেজন্য আমাকে শেখাতে আসিস না। কি জানিস তুই? ওই দিন তুই আকাশকে কল দিয়ে স্টোর রুমের দিকে ডাকলি, তখন আমি আর আকাশ একসাথেই ছিলাম। আমি বলেছিলাম সাথে আসার জন্য, কিন্তু তুই বলেছিলি আকাশ যেন একাই আসে, সেজন্য চলে যাই।
তাও আমি কিছুক্ষণ পর ওর পেছন পেছন ওখানে আসি আর সবটা শুনতে পারি। তবে আমি চাইলে কিন্তু ওই দিনই তোর মুখোশ সবার সামনে খুলে দিতে পারতাম, কিন্তু যদি তেমনটা করতাম তাহলে তোকেই উল্টো কলেজ থেকে বের করে দিত, সাথে জেলেও যেতে হতে পারতো। কথাটা শুনে ইরা এবার চুপ হয়ে যায়। কোনো কথাই ওর মুখ দিয়ে বের হচ্ছে না। এদিকে ইরা, তুই সামান্য ফার্স্ট হওয়ার জন্য আমার সাথে এরকমটা করলি? আমাকে আগেই বলতে আমি সবটা মেনে নিতাম। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এত তাড়াতাড়ি তো আমি তোমাকে মাফ করতে পারবো না। ঠিক আছে, মাফ করতে হবে না, আমি চললাম। তোর যেখানে ইচ্ছে সেখানে যেতে পারিস। এইদিকে ইরা তো চলে যায়। কিছুক্ষণ পরে ওখানে রকি আসে। এসে আকাশকে এরকম অবস্থায় দেখে খুশি হয়। আকাশ, তোমার অবস্থা আগের তুলনায় ভালো তো? কিছুক্ষণ আগেই তো জ্ঞান ফিরেছে, এখন কি করব না করব ভেবে উঠতে পারছি না। আরে তোমাকে কোনো চাপ নিতে হবে না, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা কাজ শুরু করব। কিন্তু তাহলে তো 1 মাসের মতো সময় লেগে যাবে। তোমার সুস্থ হতে যতদিন লাগে সময়, ওই সময়টুকু তো অপেক্ষা করতেই হবে আমাকে। তবে তোমার কথা মতোই সব মাল আগামী 10 দিনের ভেতরে নিয়ে আসা হবে। তাহলে আমি সুস্থ হয়ে সবটা দেখে নেব। আচ্ছা, আমি তাহলে চলি এখন। রকি যাওয়ার পরে ডক্টর আসে আকাশের রুমে। আচ্ছা, আমি যে ডক্টর রেখে গেলাম সে কোথায়? ওই ডক্টর আমার লাগবে না। কি বলছেন? উনি অনেক ভালো ডক্টর, আপনাকে সুস্থ করে তুলতে পারবে। তার কোনো প্রয়োজন নেই, আমি সবটা করে নিতে পারবো। তাছাড়া আমি ওর যতটা সেবা করতে পারবো ওই মেয়ে তো সেটা পারবে না। আচ্ছা, আপনাদের যেমন ইচ্ছে হয় করে নিতে পারেন, আমি তাহলে চলি এখন। ডক্টর চলে যায়। ডক্টর যাওয়ার পরে আকাশ আর নীলাশা কথা বলতে থাকে। আমার মনে হয় না ইরা এখনো বদলে গেছে। আমারও তো তাই মনে হয়। কিন্তু এখন কি করবি ভাবছিস? তেমন কিছু না, তবে তুই তো সবটা সময় থাকতেও পারবি না। যতটা সময় থাকতে পারবো ওতেই হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, তোর জন্য ছেলে দেখা শুরু করেছে মনে হয়। তোকে এইসব আন্দাজি কথাবার্তা কে বলে? যেই বলেছে আমি কিন্তু শুনতে পেরেছি। আরে তেমন কোনো বিষয় না, তুই এখন ঘুমাতো। কিছুক্ষণ আগেই তো ঘুম থেকে উঠলাম। তাহলে তুই মোবাইলে ভিডিও দেখ, আমি ততক্ষণে বাকি কাজটুকু সেরে নিই। কথাগুলো বলে আকাশের হাতে মোবাইল দিয়ে বেরিয়ে পড়ে। মোবাইল অন করে দেখে অনেক লোক কল দিয়েছে। সেজন্য আকাশ ওনাদের এক এক করে কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে এদিকে হীরা ওর কেবিনে এসে মন খারাপ করে বসে আছে। তখন নীলাশা আসে হীরার কাছে। কি রে, মন খারাপ? এরকম অবস্থায় তো মন খারাপ হবেই। ওই দিন তো অনেক খুশি ছিলি কাজটা করে। কি করব বলো, আমি তো কোনোভাবে বুঝতে পারিনি। এখন তার কেঁদে কোনো লাভ হবে না। তুই এক কাজ কর, আকাশের কাছে ক্ষমা চেয়ে নে, আমার মনে হয় ও তোকে ক্ষমা করে দিবে। কোন মুখে যাব ওর কাছে? তাছাড়া আমি যে ওর পুরো ক্যারিয়ার নষ্ট করে দিয়েছি। ওর ক্যারিয়ার তুই নষ্ট করে দিতে চেয়েছিলি, কিন্তু তা তো পারিসনি। কেন কেন? সে অনেক কাহিনী, তোকে অন্য একদিন বলবো আমি। ঠিক আছে, কিন্তু আকাশের সামনে কি যাব আমি? কথা বলে দেখতে পারিস, যদি আকাশ তোকে ক্ষমা করে তাহলে তো ভালোই। তাহলে আমি কিছুক্ষণ পরে ওর কাছে যাব, দেখি ও কি বলে। ঠিক আছে, তাই করিস। একটু পরে নীলাশা আবারও আকাশের কাছে চলে আসে। এসে ওর সাথে কথা বলতে থাকে। আচ্ছা, তুই ইরাকে ক্ষমা করে দিতে পারছিস না? তোর কি মনে হয় ইরা যা করেছে এখানে ওকে ক্ষমা করা কি যায়? তা তো করা যায় না, কিন্তু তাও একবার ভেবে তো দেখতে পারিস। আমি সেটা পরে দেখবো, কিন্তু তুই কি এখানেই থাকবি আমার সাথে? ডক্টরকে তো বলেছিলাম আমার জন্য এখানে একটা বেডের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ঠিক আছে। পরের দিন নীলাশার বাবা মা আসে ওখানে। এসে ইরাকে দেখে ওনারা অনেকটা অবাক হয়। ইরা, তুমি এখানে? জি আঙ্কেল, আপনার হঠাৎ এখানে? আকাশ অসুস্থ, সেজন্য আমরা ওকে দেখার জন্য এসেছি। আমি এখানে ডক্টর হিসেবে জয়েন করেছি, 2 মাসের মতো হলো। যাক, ভালো হলো তাহলে। জি আঙ্কেল, কিন্তু আঙ্কেল আকাশের সাথে কি আপনাদের আগে থেকে ভালো পরিচয় ছিল? ছিল মানে? ও তো আমাদের সাথেই থাকে। কি বলছেন আন্টি? তাহলে তো ভালোই হলো, কিন্তু আন্টি আকাশ জেল থেকে কবে বের হলো? এই তো 20 দিনের মতো হবে। তবে ইরা, তুমি নিজের ক্যারিয়ারের জন্য এভাবে আকাশের জীবনটা তুমি নষ্ট করে দিলে, আমি তো ভাবতেও পারিনি। কি করব আন্টি, আমার তখন মাথায় কোনোভাবে ঠিক ছিল না। আমি যে কি করেছি, কি করব, তখন
আমার কোনো কিছুই কাজ করেনি ঠিক মতো। থাক, যা হওয়ার হয়েছে। এখন এই নিয়ে আফসোস করার কোনো মানে নেই। তবে যা হয়েছে তা আকাশের জন্য মোটেও ভালো হতো না যদি নীলাশার বাবা জজ না হতো। আন্টি, আমি কথাটা ঠিক বুঝতে পারিনি। অন্য একটা সময়ে বলবো। এখন যদি পারো আকাশের সেবা করে ওকে সুস্থ করে তোলো, তাহলে হয়তো তোমাকে কিছুটা ক্ষমা করেও দিতে পারে। তাহলে আমি সেটাই করব। তাহলে কাজে লেগে পড়ো। এদিকে আন্টির কথা মতো এরা কাজে লেগে পড়ে, আকাশের সেবা যত্ন করতে থাকে। কিন্তু তাও আকাশ কোনো কিছুই বলেনি। কয়েকদিন পরে আকাশকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। তখন আকাশ, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা কবে করতে পারবো আমি ঠিক জানি না। প্লিজ আকাশ, এরকমটা বলো না। যেতে হবে আমাকে। যদি কখনো আমাদের দেখা হয় তাহলে আমি ভেবে দেখবো বিষয়টা। এই বলে আকাশকে নিয়ে চলে আসে বাকিরা। কিন্তু ইরা কি বলবে কোনো কিছুই বুঝতে পারছে না, সেজন্য ওভাবেই চুপ করে আছে। অন্যদিকে দিন যেতে থাকে। আকাশ এবার মোটামুটি হাঁটতে পারে, সেজন্য রাকিব অফিসে আসে। রকি তো আকাশকে দেখে অনেক খুশি হয়। আরে আপনি ঠিক আছেন তো? আমি এখন ঠিক আছি। তা যে কথা বলার জন্য এসেছি, যা যা বলেছি সবটা কি নেওয়া হয়েছে? যা যা বলেছেন সবটাই নেওয়া হয়েছে। এখন যদি আপনি সেই সবটা একবার চেক করে নিতে পারতেন তাহলে অনেক সুবিধা হতো। ঠিক আছে, চলুন তাহলে। ওরা আর লেট না করে চলে আসে ফ্যাক্টরিতে। ওখানে এসে সবটা দেখতে থাকে। সবটা দেখার পরে সবটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা একটু বাঁকা হলে সুবিধা হতো। তাহলে এখন নতুন করে যদি এইগুলো বানাতে হয় তাহলে তো আমার অনেক ডলার লস হয়ে যাবে। কোনো কিছু লস হবে না। আমি যেভাবে এখন এগুলো করে দিব ঠিক সেভাবে এগুলো করে নিলেই হবে। তাহলে তো ভালোই হয়। এরপর কয়েকটা জিনিস ওই রকমভাবে করে দেওয়া হয়। এতে মোটামুটি সবটা ঠিক থাকে। কিছুক্ষণ পর তাহলে সবটা এভাবে করে রেখে দিন, আমি 7 দিন পরে এসে কাজ শুরু করব। ঠিক আছে, তাই হবে। ওদের সাথে কথা শেষ করে চলে আসে আকাশ। এসে নীলাশাদের বাড়িতে আসে। আসলে আকাশ 5 বছর ধরেই ওদের বাড়িতে থেকে আসতেছে। এখন এই কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগবে। গল্পের শুরুতে বলা হয়েছে আকাশ 5 বছর পরে জেল থেকে বের হয়েছে, কিন্তু এই 5 বছরে হয়ে যাওয়া কোনো কাহিনী কিন্তু আপনারা এখনও জানেন না। যখন জানতে পারবেন তখনই বুঝতে পারবেন কিভাবে আকাশ 5 বছর ধরে নীলাশাদের বাসায় থেকে আসতেছে। এই সবটা প্রশ্নের উত্তর আপনারা এই 5 বছরের ভেতরে জানতে পারবেন, কিন্তু এই বিষয়ে এখন আলোচনা করব না আমরা। সেই জন্য একটু অপেক্ষা করলেই আপনাদের জানানো হবে। থাক সেসব কথা। বাসায় আসার পরে আকাশ ফ্রেশ হয়ে নেয়। নিচে নামার পরে আকাশ, আজকে দিনটা কেমন কাটলো? অনেক ভালো কেটেছে। তাছাড়া 7 দিন পরে আমি কাজে লেগে পড়ব। তখন হয়তো আঙ্কেল আন্টি আপনাদের সাথে আর দেখা করার জন্য সময়টুকু আমি নাও পেতে পারি। সমস্যা নেই, তোমার যখন ইচ্ছে হবে তখন এসে দেখা করে যেও। ঠিক আছে আন্টি। ওরা তো খাবার খাচ্ছে, তখন ওখানে ইরা আসে। ইরাকে এভাবে দেখার পরে আকাশ কিছুটা আশ্চর্য হয়। তুমি এখানে কেন? চেক আপ করার জন্য এসেছি। চেক আপ করার কি আছে? অনেক কিছুই আছে যা তুই বুঝবি না। না বোঝার কি আছে বল। অনেক কিছুই আছে, যেমন ধর তোকে তো হসপিটাল থেকে নিয়ে আসলাম। এখন তোর সব বডি ঠিক মতো কাজ করছে কি না সেসব তো চেক আপ করে দেখতে হবে নাকি? এটা কিন্তু ঠিক বলেছিস। আমি সবসময় ঠিক কথাই বলি। আচ্ছা তাহলে একটা কাজ করুন, চেক আপ করে নিন। এইবার ইরা আকাশের কাছে আসতে থাকে। 10 মিনিট ধরে চেক আপ করতে থাকে। সবটা করার পরে আর কোনো কিছু বাকি নেই তো? সবটা শেষ। তাহলে আন্টি, এখন আমি আসি। তোকে এখন কোথাও যেতে হবে না, আমাদের সাথে বসে একসাথে খেয়ে নিবি, চল। আমার তো হসপিটালে অনেক কাজ আছে, সেগুলো করে নিতে হবে। আরে কিছুক্ষণ লেট হলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। ওনারা তো খেতে থাকে। তবে ইরা লক্ষ্য করে আকাশ ওর দিকে মোটেও তাকাচ্ছে না। সেজন্য মন কিছুটা খারাপ হয়ে যায় ইরার। একটু পরে আন্টি, আমি তাহলে আসি এখন। এসো তাহলে, সময় পেলে আবার আসিও। ঠিক আছে আন্টি। ইরা চলে যাওয়ার পরে ওনারা ড্রয়িং রুমে বসে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলতে বলতে আচ্ছা আকাশ, আমার কেন জানি মনে হচ্ছে ইরা তোকে পছন্দ করতে শুরু করছে। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তাহলে তুইও এটা ভেবে নে আমি কখনো ওকে বিয়ে করব না। আচ্ছা লাগবে না করা। তা আকাশ,
তোমার কাজ তো কয়েকদিন পরেই শুরু করবে, তা বাসায় আসার সময় পাবে তো? সময় তো পাবো, কিন্তু তাও আসতে পারবো কিনা জানি না। ঠিক আছে। কিন্তু আকাশ, ওখানে তোমার কাজটা কি? কাজ তো অনেক কিছু, যন্ত্র আগে বানাতে হবে, তারপর সেই যন্ত্রগুলো মানুষের মস্তিষ্ক অনুযায়ী কাজের উপযুক্ত করে তুলতে হবে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। তাহলে বুঝিয়ে বলি আমি। ধরুন একটা হাত পা তো যে কেউ আবিষ্কার করতে পারে, কিন্তু সেটা তো আমাদের মস্তিষ্ক অনুযায়ী কাজ করার মতো ক্ষমতা সেটা পারে না। তার সাথে আছে চোখ, সেটাও সেম। আমার কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে মানুষের মস্তিষ্কের সাথে যুক্ত করা, যেন তারা নিজেদের মস্তিষ্কের মাধ্যমে এইগুলো কন্ট্রোল করতে পারে। কি বলো, এটা তো অনেক ভালো জিনিস। কিন্তু এর জন্য একটা কেমিক্যাল লাগবে, যে কেমিক্যাল 1 মাস পরে তৈরি করব। কেমিক্যাল কেন? সে অন্য কাজে ব্যবহার করব। ঠিক আছে, তোমার এই সবের ব্যাপারে আমি তো কিছুই বুঝবো না। যদি সময় পান তাহলে একবার এসে ঘুরে যেতে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। পরের দিন ইরা আবারও আসে, এসে চেক আপ করে চলে যায়, কিন্তু তাও আকাশ কোনোভাবে কিছুই বলে না। কয়েকটা দিন পরে আকাশ অনেকটা সুস্থ হয়ে ওঠে, সেজন্য কাজের উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে নীলাশা ওর বাবার সাথে কোর্টে চলে আসে। ইরা তো হসপিটালে আছে, এক কথায় যে যার মতো ব্যস্ত। রকির অফিসে আসার পরে, কেমন আছো এখন? এই তো ভালো। এত তাড়াতাড়ি চলে এলে যে? কি করব, কাজ তো শেষ করতে হবে। এটা অবশ্য ঠিক বলছো। তাহলে আমরা এবার ফ্যাক্টরিতে যাই, ওখানে এসে বাকি কাজগুলো করে ফেলি। ঠিক আছে, চলো তাহলে। রকির সাথে ফ্যাক্টরিতে এসে সবটা দেখতে থাকে। এরপর আকাশ ওর কাজ শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে 3টা মাস পার হয়ে যায়। কাজও মোটামুটি অনেকটা শেষ হয়ে আসে। কাজ আর কতদিন লাগবে? এই তো বড় জোর আরো 3 মাস লাগবে সব মিলিয়ে। সব মিলিয়ে বলতে? এই তো যন্ত্রের কাজ শেষ হতে 2 মাস, আর কেমিক্যালের কাজ শেষ করতে 1 মাস তো লাগবেই। ও, বুঝতে পেরেছি। তুমি তাহলে কাজ করো। আকাশও কাজ করতে থাকে, তবে এই 3 মাসে কারোর সাথে তেমন কোনো কথা হতো না আকাশের। শুধু মাঝে মাঝে নীলাশা এসে দেখা করে যেত। কয়েকদিন পরে রকির বাবা আসে আকাশের সাথে দেখা করার জন্য। উনি আকাশের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে মোটামুটি অনেক বিষয় নিয়ে আলোচনা করে। কিছুক্ষণ পরে, তা আকাশ, তুমি এত কিছু শিখলে কি করে? এত কিছু বলতে? এত কিছু বলতে এইসব কিছুর আইডিয়া তোমার মাথায় আসলো কি করে? এসেছে কোনো না কোনো ভাবি। তোমার কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, জানাবো। একটু পরে আবারও কাজ করতে থাকে। কাজ শেষ করে আকাশ নীলাশাদের বাসায় চলে আসে। ওখানে এসে ইরাকে দেখতে পারবে তা কিন্তু ভাবতে পারেনি। এ কি, তুমি এতদিন পরে? তুমি কি এতদিন এখানেই ছিলে? ও তো এখানেই ছিল। আমাকে তো আগে জানালি না। জানানোর কি আছে তোমাকে? সেটাই তো। তোরা দুইটা আবার কবে থেকে এক হলি? অনেক আগ থেকে। তা একটা কাজ করতো তাহলে। একটু আগেই কাজ করে আসলাম, এখন আবার কি কাজ করব? এই কাজ তো সেই কাজ না, তাছাড়া তোকে তো বলা হয়নি। তোর জন্য কি আন্টি ছেলে দেখতেছে? আরে ধ্যাৎ, তেমন কিছু না। তাহলে আবার কি? কয়েকদিন আগেই ইরার বাবা মা মারা যায়। কি বলছিস? এগুলো কি করে হলো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে এরকমটা হয়েছে। এখন কি করবে সামনের দিকে? ওর তো এখন যাওয়ার কোনো জায়গা নেই, যা ওদের বাসা আছে, কিন্তু ও তো একা একটা বাড়িতে কি করে থাকবে। সেজন্যই বা আমার সাথে কথা বলে ওকে নিয়ে এসেছে এখানে। আমাকে তো কোনো কিছু জানালি না। তুই তো ছিলি না বাসায়, কাজে ব্যস্ত ছিলি। তারপর 20 দিন ধরে তো বাসায় আসিস নাই। তাহলে এই কারণে তোদের বাসায়? আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম। অন্য কিছু কি? হতে পারে তো অন্য কিছু। দেখো, উল্টাপাল্টা কোনো কিছু ভাবতে যেও না। আমি কি একবারের জন্য বলেছি আমি উল্টাপাল্টা কোনো কিছু ভাবতেছি? সেটা তো বলনি, কিন্তু ভাবতেও তো পারো, বলা তো যায় না। তোমার মতো মাথা আমার না, বুঝলে? না হলেই ভালো। তাই এভাবে একা না থেকে বিয়ে করে নিলেই তো পারো। না বয়ফ্রেন্ড মানছে না? কোনটা? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই যুগের মেয়ের বয়ফ্রেন্ড নেই, এটা কি মানা যায়? না মানলে নাই। ওই বান্দর, আমার তো বয়ফ্রেন্ড নাই, তাহলে কি আমিও? তোর কথা আলাদা। ওর ব্যাপারে আলাদা কেন হবে? ও যে চেহারা, ওর দিকে ছেলেরা তাকানো তো দূরের কথা, কোনো মেয়েই তো দেখাবে না। আকাশের কথা শুনে নীলাশা তো মুখ গোমড়া করে রাখে, কিন্তু ইরা অনেক হাসতে থাকে। আকাশ ইরার দিকে তাকিয়ে
আছে অপলক দৃষ্টিতে, যা অন্যরা কেউ খেয়াল করেনি। কিছুক্ষণের ভেতরে ওখানে নীলাশার বাবা মা দুজনেই চলে আসে। কি ব্যাপার? একজন হাসছে, আরেকজন মুখ গোমরা করে বসে আছে। ব্যাপারটা কি বলতো? আন্টি, ও কিছু না। আকাশ নীলাশাকে এমন একটা কথা বলল যে আমি না হেসে পারলাম না, আর নীলাশার মুখ গোমরা না করে থাকতে পারলো না, সেজন্য আমার হাসি পাচ্ছে। ও, বুঝতে পারছি। তা আকাশ, তোমার কাজ কত দূর এগোলো? এই তো আর 3 মাসে শেষ হবে। আন্টি, আকাশ কি কাজ করে সেটা তো আমি এখনো জানি না। তোমার আর জানার কোনো দরকারও নেই, তাছাড়া জেনে কি করবে? বললে তো তোমাকে কাজ না করিয়ে ডলার দিয়ে সাহায্য করতে পারতাম, তাহলে অন্তত এই ডলার দিয়ে একটা ব্যবসা করে নিতে পারবে। তার কোনো প্রয়োজন হবে না। কেন হবে না? প্রয়োজন পড়বে না, সেজন্য জেনে কোনো কাজ নেই তোমার। না বলতে চাইলে নাই। ওরা আর কোনো কথা না বলে যে যার মতো করে চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে আকাশ বের হবে, তখন নীলাশা আকাশকে যেতে মানা করে। তোকে আজকে যেতে হবে না। কেন কেন? আজকে তুই আমাদের নিয়ে ঘুরতে যাবি, শপিং করিয়ে দিবি, বুঝলি? কিন্তু আজকে কেন হঠাৎ এগুলো? তুই অনেকদিন পর এসেছিস সেই জন্য। কিন্তু নীলাশা, ওর কাছে ডলার হবে তো? ওর কাছে এত ডলার আছে যা তুই আর আমি 1 বছরও শেষ করতে পারবো না। কি বলছিস? আমি ঠিকই বলছি। এত ডলার পেলো কি করে? তুই কি চুপ করে থাকবি নাকি বেরোবি? কিন্তু যার সাথে যাবে সে কোথায়? চেঞ্জ করে আসতেছে। ও আচ্ছা। 10 মিনিট পরে আকাশ নিচে নেমে আসে চেঞ্জ হয়ে। চলো তাহলে। ঠিক আছে, চল। ওরা বেরিয়ে পড়ে। প্রথমে ওরা বিভিন্ন জায়গাগুলোতে ঘুরতে থাকে। ঘোরা শেষ করে রেস্টুরেন্টে এসে খেয়ে নেয়। খাওয়া তো শেষ। আজকে সব কাজ তো শেষ, এখন তাহলে আমরা বের হই এখান থেকে। কাজ শেষ মানে আমাদের শপিং? শপিংও করে দিতে হবে। অবশ্যই করিয়ে দিতে হবে। ইরা, তুই কি বলিস? আমি আর কি বলবো, তুই যা ভালো মনে করিস তাই কর। ঠিক আছে আকাশ, চল আমরা শপিংয়ে যাই। কি আর করার, চলো তাহলে। ওরা বের হয়ে শপিং মলে আসে। ওখানে ইরা, নীলাশা ওদের পছন্দ অনুযায়ী সবটা কিনতে থাকে। সবটা কেনা হয়ে যাওয়ার পরে, এগুলো তাহলে একটু ট্রায়াল দিয়ে দেখি। ঠিক আছে, কিন্তু আকাশ কোথায়? ওকে তো দেখছি না। জানি না কোন দিকে গেল। আচ্ছা যাক গিয়ে, আমি বরং এটা ট্রায়াল দিয়ে আসি। ঠিক আছে, যা তাহলে। কিছুক্ষণ পরে এরা ট্রায়াল রুমের সামনে এসে যেই দরজা খুলে ভেতরে আকাশকে দেখতে পায়, সেজন্য আকাশ ইরা দুজনেই চিৎকার করে ওঠে। ওদের চিৎকার শুনে নীলাশা চলে আসে। ততক্ষণে আকাশ নিজেকে ঠিক করে নেয়। কিরে, কি হচ্ছে? তোর এবার চিৎকার করলি কেন? বিশ্বাস কর, এবার আমার কোনো দোষ নেই। আমি এখানে এসেছি ট্রায়াল দিতে, দরজা খুলে দেখি ও ভিতরে, সেজন্য চিৎকার করে উঠলাম। এটা কোনো কথা? তাই কিছু দেখিসনি তো? নীলাশা ফাজলামো হচ্ছে নাকি? ও কি দেখবে শুনি? দেখতেই তো পারে অনেক কিছু। দূর, আমি বাসায় এসে পড়ে নিব। ঠিক আছে, চল তাহলে এখান থেকে। ওরা তিনজনই বের হয়ে যায়। এরপর চলে আসে বাসায়। 2 দিন পরে আকাশ বের হয় একটা কাজে। সেজন্য ওকে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে। সেজন্য রকি আসে ওর কাছে। আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? তোমাকে বাবার সাথে একটা জায়গায় যেতে হবে। একটা জায়গা বলতে? এই শহরেই তো? এই শহরে না, অন্য শহরে, তবে সেটা আমাদের দেশেই। নাম কি শহরের? রকি এবার যে শহরটার নাম বলে, নাম শুনে আকাশ অনেক অবাক হয়। কেননা সেই শহরে আকাশ ছোটবেলায় থেকে থাকতো, আর ওই শহরেই আকাশ ওর পরিবারকে হারিয়েছে। সেই জন্য কিছু সময় নিয়ে সে সবটা ভাবতে থাকে। তখনই, কি হলো, চুপ করে আছো যে? সমস্যা নেই, যাবো। তা কতদিন থাকতে হবে ওখানে? এই তো বড় জোর একদিন। তাহলে কালকে রওনা দেব। ঠিক আছে। ওই রাতে আকাশ সবাইকে সবটা বলতে থাকে। সবটা বলার পরে দিন আকাশ বেরিয়ে পড়ে রকির অফিসে। ওখানে ওর বাবা জাফর চৌধুরীও ছিল। উনি আকাশকে নিয়ে হেলিকপ্টারে ওঠে আর ওই শহরের দিকে যেতে থাকে। যাওয়ার সময় ওনারা অনেক কথাই বলতে থাকে। কথা হয়ে গেলে প্রায় 4-5 ঘন্টা পরে ওই শহরে এসে নামে। ওদের নেওয়ার জন্য অনেক লোক এসেছে। আরে ভয় পেও না, ওরা আমারই লোক। তাছাড়া পুরো জায়গা জুড়ে আমাদের বিজনেস। তা এখন বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার সামনে চলো। কিন্তু আমার এখানে কাজ কি সেটা তো আমি বুঝতে পারছি না। তুমি আসার পরে বুঝতে পারবে।
জি চলুন তাহলে। ওনারা চলতে থাকে। একটা সময় ওরা একটা নির্জন দ্বীপে এসে পৌঁছায়। এত নির্জন কেন দ্বীপটা? এখানে আমার কিছু কাজ চলে। কি কাজ? এখানে আমি ডায়মন্ড বানাই। কিন্তু এটা তো বেআইনি। কিন্তু কিছু করার নেই, এখানে আমি ডায়মন্ড উৎপাদন করি। তাদের সঠিক করে তোলার জন্য এখানে এক্সপেরিমেন্ট করি আমি। তোমাকে এনেছি, এরা কিছু এক্সপেরিমেন্ট ভুল করেছে, মানে এইগুলোকে সঠিক ডায়মন্ডে রূপান্তর করতে পারে। তাছাড়া আমি জেনেছি তুমি এটা করতে পারবে। তুমি যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করো, আমি তোমাকে $700 মিলিয়ন এখনই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। দেখুন, এটা কিন্তু ঠিক না। আমাকে এভাবে ফিরিয়ে দিও না। যদি তুমি ফিরিয়ে দাও, আমার মিলিয়ন মিলিয়ন ডলার লস হয়ে যাবে। ঠিক আছে, সাহায্য করবো তাহলে আপনাকে, কিন্তু শুধু একবারই। এরপরে আরও এরকম কাজে সাহায্য করব না আমি। ঠিক আছে, তাই হবে। সেজন্য আকাশ ওর কাজে লেগে পড়ে। 2 ঘন্টা পরেই কেমিক্যাল বানাতে পারছে। তারপর সেগুলো ডায়মন্ডের পাথরের ওপরে দিয়ে কিছু কাজ করতে থাকে। সেখানে আরও 1 ঘন্টা লেগে যায়। সেটা করতে থাকে। করা শেষ হলে আপনার কাজ হয়ে গেছে, তবে একটা কথা, আপনি যতগুলো ডায়মন্ড দিয়েছেন সবগুলো আমি আসল করে দিয়েছি। এরপর কিন্তু আমি এই কাজে আপনাকে সাহায্য করা তো দূরের কথা, যদি কখনো করতে বলেন তখন কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমি একবার করে দিয়েছো, এটাই আমার জন্য অনেক কিছু। তোমার এই উপকার আমি মনে রাখবো সারা জীবন। তাহলে এখন চলুন যাওয়া যাক। ওরা বের হতে যাবে, তখন একটা লোককে দেখার পরে আকাশ থেমে যায়। কেননা লোকটাকে আকাশের এতটাই পরিচিত মনে হচ্ছে, সেজন্য ওনার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, উনি কে? ও আমার বিজনেস পার্টনার। তা উনিও কি এই কাজে শেয়ার আছে? আসলে এই জায়গাটা ওরই। মানে ঠিক বুঝলাম না আমি। আমি বুঝে বলছি, আসলে আমি জানতে পেরেছি তোমার কাছে এই ফর্মুলা আছে ডায়মন্ড করার জন্য। সেই জন্য আমি জাফরকে রাজি করিয়ে তোমাকে এখানে নিয়ে আসি। আর আমি যে কাজে এসেছি সেটা তো হয়ে গেছে, তাই আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, আমার এখানে আরো কিছু কাজ আছে, সে কাজটা শেষ করতে হবে। তুমি না একটু আগে বললে সবটা শেষ, এবং কি আমরা চেকও করেছি, ওইগুলো এখন আসল ডায়মন্ডের মতোই আছে। বলেছি, কিন্তু এইগুলো স্থায়ীভাবে করে নিতে হবে। আমাকে এখানে আরো একটা দিন থাকতে হবে। আমিও তাহলে এখান থেকে যাই। ঠিক আছে, ওর কাজ হয়ে গেলে ওকে হোটেলে নিয়ে আসিস। ঠিক আছে, তাই হবে। এরপর আকাশ ওখানে ইচ্ছে করে থেকে যায়। কেননা আকাশ ডেভিলের ওপর বদলা নেওয়ার জন্য এখানে থাকতে চেয়ে। কীরকম বদলা নিতে এখানে থাকতে চেয়েছে, আর ডেভিলকে আকাশ কী করে চেনে, এই সবটা প্রশ্নের উত্তর আপনারা এই গল্পের সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। কেননা সিজন 2 এর মধ্যেই গল্পের বাকি কাহিনীগুলো নিয়ে আলোচনা করা হবে। তো শুনতে থাকুন।